সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে নিরপেক্ষ ভোট, বলছেন নেতারা। দেরি করলে আন্দোলনের হুঁশিয়ারি। নির্বাচন বিলম্বের পক্ষে নয় এনসিপিও, ঘোষিত সময়ের মধ্যে মৌলিক সংস্কার চান নেতারা। প্রচারণায় ভিন্নতা আনার পরিকল্পনা, লেভেল প্লেয়িং ফিল্ডের প্রত্যাশা। বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি পুনঃতদন্তে ফেরত পাঠালেন আদালত। মন করা অভিযোগপত্রে ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। প্রযুক্তি ব্যবহার করে এবারের হজ যাত্রায় আসছে ভিন্নতা, বহন করতে হবে না নগদ টাকা, প্রত্যেকে পাবেন ডেবিট কার্ড, তাৎক্ষণিক সেবা মিলবে বাংলা ভাষার অ্যাপে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি, মোদী সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবে বিরোধীরা, ধৈর্য ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেয়া সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে 7-8 বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে, যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। তো এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সংস্কার চাই। যারা কোনোদিন সংস্কারের শব্দ মুখ দিয়ে বের হয়নি, 7 বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে 27 দফা বিএনপির সংস্কার, তারপরে যুগপৎ সবাইকে নিয়ে 31 দফা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 2 বছর আগে, তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। এরা অনেকের আস্থায়ও ছিল না। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ইলেকশন ডিলে করার আমি কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারি মাসে আসবে রোজা, ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের দিকে, তারপরে গরম, তারপরে আবার ঈদ, এসএসসি পরীক্ষা আছে। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো। এর পরে গেলে এটা এই জাতি, জনগণ, বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে, তার আগে যদি নির্বাচনের ব্যবস্থা করেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও, অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। এদিকে নির্বাচনী প্রচারণায় চমকের কথা উল্লেখ করে নেতারা বলছেন,
পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্টে দেখুন বিস্তারিত। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার বলতে ঠিক কোন সংস্কারগুলোর উপর গুরুত্ব দিচ্ছে দলটি তা জানালেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা, এটি হচ্ছে মৌলিক সংস্কারের মানে। এখন যে অ্যারেঞ্জমেন্ট, রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন মিলে একটা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট হয়ে দাঁড়ায়, যা দল তাই সরকার, তাই রাষ্ট্র, তাই প্রশাসন। বিচার বিভাগকে যেন রাজনীতিকরণ করতে না পারে। এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এদের মধ্যে সেপারেশন। নির্বাহী বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন আমরা যেটা বলে থাকি, প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রীরা হলো সিদ্ধান্ত নেবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। ভোটে বিলম্বের পক্ষে নন বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং সেটা হলো ধরেন আপনার সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, এটা 1 থেকে 2 মাসের সময়ের বেশি প্রয়োজন না। যে সময় নির্বাচন হোক, আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। পুরনো রীতি থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের মাধ্যমে এনসিপির পক্ষে জনমত তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল এবং আরপিওর অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আসলে জনবিরোধী, সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। এখন যেই ছাত্রটা মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে অথবা সমাজে তার ওই ধরনের মানে তার সোশ্যাল ভ্যালু আছে, নট দ্য মনিটারি ভ্যালু, সো ফলত তার ওইখানে তার সাথে পাল্লা দিতে হচ্ছে। তো পিপল ওটা তো অভ্যস্ত, কিন্তু আমরা ভিন্ন আয়াতে যাচ্ছি এবং ভিন্নভাবে মানুষের সাথে কথা বলছি। অলরেডি আমরা ঢাকায় কাজ শুরু করে দিয়েছি, লিফলেট বানানোর কাজ শুরু করে দিয়েছি যে কেন আসলে সংস্কার প্রস্তাবনা চাচ্ছি, আপনার ভবিষ্যৎ কেন এখানে নিহিত। প্রস্তাবিত মৌলিক সংস্কারগুলি না করে নির্বাচনে গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের অমিলের কারণে উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। স্থানীয় সময় বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট 2025 প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে কার্যকর না হলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থেকে যাবে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নীতির ধারাবাহিকতা ও আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক সতর্ক করে জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা সরাসরি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি, আবার কাউকে করা হয়েছে সাক্ষী। এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও আছেন আসামির তালিকায়। এমন সব পর্যালোচনা তুলে ধরে 2015 সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলা আবারও তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আইনজীবীরা বলছেন, মনগড়া চার্জশিটের কারণে কঠিন হয়ে পড়বে ন্যায় বিচার নিশ্চিত করা। আর দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের কার্যক্রমেরই তদন্ত করা উচিত। তদন্তকারী কর্মকর্তা সিএস এর মধ্যে শুধু চেয়ারম্যানের নামটা দিয়ে দিয়েছে। এই ধরনের যে অফেন্সেসগুলি থাকে সেগুলো তো হচ্ছে আপনার ডকুমেন্টেড অফেন্স। এটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। বেসিক ব্যাংক,
দেশের ব্যাংক খাতের এক সমালোচিত নাম। এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে 50টির বেশি। তারই একটি হয় 2015 সালে পল্টন থানায়, যেখানে আসামি করা হয় 18 জনকে। 7 বছরের তদন্ত শেষে 2022 সালে চার্জশিট দেয় দুদক। এরপর এজাহার চার্জশিট আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল 3 ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত 1, যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 2-3 জনকে আসামি করা হয়েছে। বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে। মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন। একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি, আবার কেউ হয়েছেন সাক্ষী। সেম কাজ করে পরিচালনা পরিষদের সবাই যদি সাক্ষী হয়, তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে। এখানে ওনাকে সাক্ষী না করে ওনারা আসামি করছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে ব্যাংকে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলই করেনি, প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে। এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে? একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে, সেই অর্থকে ট্র্যাক করা, ট্রেস করা, কারা কারা এখানে ইনভলভ ছিল, সব তো ডকুমেন্টেশনের। দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ। সঠিক ঘটনা সামনে আনতে এই ব্যাংক সংশ্লিষ্ট দুদকের পুরো কার্যক্রমেরই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। দুদক যে উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে মামলাটাকে দুর্বল করার জন্য, সেটারই একটা দৃষ্টান্ত। আমি মনে করি যে বেসিক ব্যাংকের ঘটনাটাকে নিয়ে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদকের হাতে, সেটার কারণে সেটার প্রেক্ষিতে উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয়। তা না, আগামী 4 জুন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে 1446 হিজরির হজ মৌসুম। গোটা বিশ্ব থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব ছুটবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী 29 এপ্রিল। হজ যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হজ ক্যাম্প। এবার যাত্রা সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যাত্রীদের বহন করতে হবে না নগদ টাকা, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হজ মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে লাখ লাখ মুসলিম সারা বিশ্ব থেকে সৌদি আরবে গমন করেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,000 মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। তাদের মধ্য থেকে সরকারি মাধ্যমে 5,200 জন এবং বেসরকারি মাধ্যমে 81,900 জন বাংলাদেশের হজ যাত্রা শুরু করবেন। হজ যাত্রীদেরকে স্বাগত জানাতে নান্দনিক সাজে সেজেছে বাংলাদেশের ঢাকার আশকোনা হজ ক্যাম্প এবং হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের বিগত বছর সময়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেইগুলোকে আমাদের পূর্বেই চিহ্নিত করা আছে, সেইগুলো যাতে এবছরে আর না থাকে সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এবারের হজযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আশকোনা হজ ক্যাম্প, মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এছাড়া তাৎক্ষণিক সেবার জন্য হাজিদের হজ বিডি অ্যাপটি ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে। প্রতিদিনের করণীয় ও দোয়া সম্পর্কেও অবগত করবে। হারিয়ে গেলে একটি বাটনের চাপে খোঁজ মিলবে হজযাত্রীর। আসছে হজ যাত্রায় যাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। তবে আশকোনা হজ ক্যাম্পের সামনে পথচারী আন্ডারপাস নির্মাণাধীন থাকায় হজযাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকলেও শিগগিরই তা সমাধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবছরে হজ ক্যাম্পে যারা আগমন করবেন তাদের জন্য আমরা কাওলা রেল ক্রসিং পার হওয়ার পরে সিভিল এভিয়েশনের কমিউনিটি সেন্টার পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ হয়েছে, যেটা আমরা সিভিল এভিয়েশনকে অনুরোধ জানিয়ে ওই রাস্তাটা আমরা ব্যবহার করছি। চলতি বছরে হজ যাত্রীদের স্বল্প মূল্যে রোমিং সুবিধাও দেবে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা।
জুনের আগেই নিয়মিত ও বিশেষ অভিযান চালিয়ে ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে ডিএসসিসি প্রশাসক এ কথা জানান। এ সময় সচেতনতা বাড়াতে রবীন্দ্র সরোবর থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন। দক্ষিণ সিটি জুড়ে বিশেষ এই অভিযানে 800 পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী অংশ নেবেন। সিটি কর্পোরেশনের আওতায় এখন 2 জন ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা 10 জন, তাদের সকলের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমরা সকলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে তারা এই কার্যক্রম অব্যাহত রাখে। আমার মনে হয় জুন আসার আগে আমরা এই যে কোথাও যে নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জায়গায় মশার জন্মস্থান তৈরি হয় এই জায়গাগুলোতে আমরা অভিযান করব, এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। রাজধানীর মিরপুর 11 নম্বরে ঝুটের গুদামের আগুন প্রায় 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7:45 লাগা আগুন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 7:45 নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কমিটি করে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ খুঁজে বের করার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে গোডাউন কর্মচারী বলছেন পূর্ব শত্রুতার জেরেই আগুন দেওয়া হয়েছে। আমরা একটা তদন্ত টিম গঠন করব। তদন্ত টিমের পরিপ্রেক্ষিতে বলা যাবে, কোয়ারি করে বলা যাবে যে প্রকৃতপক্ষে কিভাবে এখানে আগুন লাগছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো ওইভাবে আমরা জানতে পারি নাই। তবে আমাদের একজন স্টাফ একটু আহত হয়েছে আর কি, আগুনের ভিতরে ধোঁয়ায় কাজ করতে গিয়ে একজন একটু আহত হয়েছে। সপ্তাহ ব্যবধানে 3 থেকে 4 টাকা বেড়েছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। আমদানি করা রসুনের দামও কেজিতে বেড়েছে 10 টাকা। মাছ ও সোনালী মুরগির বাজার অপরিবর্তিত থাকলেও কমতির দিকে ব্রয়লার। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, স্বভাবতই শুক্রবারে রাজধানীর এই ধরনের বাজারগুলো মানুষজনের উপস্থিতি বেশ লক্ষণীয় থাকে। আজকেও সেটি দেখা যাচ্ছে। আবহাওয়া যেহেতু ঠিকঠাক আছে, বাজারের বেচাকেনাও ঠিকঠাক চলছে। তবে আমরা রাজধানীতে এই বাজারে সকাল থেকে এসে যেটি দেখেছি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে খোলা সয়াবিন তেল এবং যেটি সুপার পাম অয়েল, এই 2 ধরনের তেলের দামের কিছুটা পরিবর্তন, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 3 থেকে 4 টাকা কিন্তু এই 2 পণ্যতে বেড়েছে। এছাড়া অন্যান্য যেসব মুদি পণ্য আছে, বিশেষ করে চাল ডাল, সেটি আগের মতনই আছে। চালের কথা বারবারই বলা হচ্ছে যে চাল আগের ঊর্ধ্বদামে বিক্রি হচ্ছে। এবং যেটি আমরা দেখেছি চিনির ক্ষেত্রে, চিনি গত সপ্তাহের তুলনায় এই বছর এই সপ্তাহে 50 টাকা বস্তা প্রতি বেড়েছে, অর্থাৎ কেজি প্রতির হিসাবে সেটি দাঁড়ায় 1 টাকা। আর অন্যান্য যেসব পণ্য আছে, বিশেষ করে তেলের কথা যদি আবার একটু বলতে চাই, যেহেতু সম্প্রতি খোলা সয়াবিনে 8 টাকা এবং বোতলজাত সয়াবিনে 14 টাকা বাড়ানো হয়েছে, সুতরাং বাজারে সরবরাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ আছে। তবে যেটি খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে উঠানামা করছে, যেহেতু বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত, সে কারণে সেটি নিয়ে তেমন কোনো ধরনের অসন্তোষ, দাম বাড়ার কমার বিষয়টি নেই। এর আগে আমরা মুরগির বাজারে ছিলাম, বিশেষ করে ব্রয়লার মুরগির দামের কথা যদি বলি, বেশ 2-3 সপ্তাহ যাবৎ কিন্তু এই ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। এবং এই সপ্তাহে এসে, অর্থাৎ আজকের দিনে এসে সবচেয়ে কম, অর্থাৎ 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকাতে, যেটি গত সপ্তাহে 165 টাকার মতন ছিল। এছাড়া কিছু মশলা জাতীয় পণ্যের দামের উঠানামা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে রসুনের দাম দেখেছি আমরা কিছুটা বেড়েছে। পাশাপাশি গত সপ্তাহে যে পেঁয়াজের হুট করে বেড়ে যাওয়া দাম, সেটি এই সপ্তাহে এসে স্থিতিশীল অবস্থায় আছে। আর সবজির বাজারের কথা যদি একটু উল্লেখ করি, গত কয়েক সপ্তাহ যাবৎ, বিশেষ করে ঈদের পরে চড়া দামেই কিন্তু সবজি বিক্রি হচ্ছে। আজকের বাজারের কথা বললে 60 থেকে 100 টাকা, 120 টাকা এর ভিতরে কিন্তু বেশিরভাগ সবজি বেচা কেনা হচ্ছে। শুধুমাত্র টমেটোর দাম কিছুটা কম। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এই সপ্তাহে পটলের দাম কিছুটা কমেছে। তো এই উঠানামার মধ্য দিয়ে কিন্তু সপ্তাহ পার করছে, বাজার করছে রাজধানীবাসী। কারওয়ান বাজার থেকে এই ছিল এখনকার মতো, আজকের দিনের মতো বাজার পরিস্থিতির সবশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। প্রতিষ্ঠার 137 বছর পর বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়িকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর এই বন্দর ব্যবহারের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বি টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত 10 বছর। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় এখনো বন্দর হিসেবে গড়ে উঠতে পারেনি। ভূরাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার, অথচ 3 বছর আগে এখানে 9,000 কোটি টাকা খরচ করে 14.5 কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে। কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। যখন আমাদের মাতারবাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে 7-8 হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং বে টার্মিনালেও আমরা 4-5 হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে। সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক। আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে অ্যাকচুয়ালি আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই। সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার, সেটি হবে আমাদের জন্য বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রিকেন যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিডিতে 18টি গ্যান্ট্রিকেন দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হলো জেসিবি চলছে সেই পুরনো সময়ের মতো। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। বন্দরের যদি সচলটাকে স্মুথলি অপারেশন করতে হয় সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং জেটিগুলোকে আমার মনে হয় একটু রিকনস্ট্রাকশন করা দরকার। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের ইতিহাস 137 বছর হলো। কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে 50 বছরেরও কম সময়। আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। তবে মাতারবাড়ি, বে টার্মিনাল এবং লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। গতিসীমা না মানায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা, একই সঙ্গে বেড়েছে প্রাণহানিও। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতায় দুর্ঘটনার অন্যতম কারণ। আর চালকদের দাবি, আধুনিক সড়কে যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে দুর্ঘটনাও। যদিও বিষয়টি নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। ঘন্টায় সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, অথচ 90 থেকে 120 কিলোমিটার বেগে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 45 কিলোমিটার অংশে রয়েছে 2টি হাইওয়ে থানা, অথচ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না দুর্ঘটনা। যাত্রীদের অভিযোগ, পরিবহন চালকদের নিয়মিত ঘুমের অভাব ও অসুস্থ প্রতিযোগিতার কারণে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সচেতন তো না, ড্রাইভাররা সচেতন থাকে না, রাত জাগে, এর কারণে মনে করেন যে দিনের বেলা ঘুমায় পড়ে। ড্রাইভারদের ভালো প্রশিক্ষণ দরকার, ড্রাইভারদের লাইসেন্স চেক করা দরকার। পদ্মা সেতু চালুর পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, একই সঙ্গে নতুন নতুন চালক গাড়ি চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। অনেক ড্রাইভার আছে রাপ চালায়, অনেক গাড়ি আবার দেখা যায় রানিং এর সমস্যা হয়ে যায়। ওভার স্পিড, ওভার কনফিডেন্স তো ভালো না, নিয়ন্ত্রণের বাইরে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে। হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়ানো হয়েছে টহল, আর নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমরা ওভার স্পিডের মামলা দিয়ে থাকি নিয়মিত। চালক এবং মোটর শ্রমিকের সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করার চেষ্টা করি। যারা যাত্রী সাধারণ তাদেরকে আমরা বিভিন্ন রকম সচেতনমূলক বক্তব্য প্রদান করে থাকি। এক্সপ্রেসওয়ের মাদারীপুর রিজিয়ন অংশে গত 2 বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 40 জন, আহত হয়েছেন কয়েকশো। প্রতি মাসে অন্তত 400 মামলা হচ্ছে 2টি হাইওয়ে থানার অধীনে। শুধু
আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ হাইওয়ে পুলিশ। এতে মহাসড়কে কমছে না দুর্ঘটনার হার, ফলে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন অনেকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবারে দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যে পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ভোরে জম্মু কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা, জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে উপত্যকাটির বান্দিপোরা জেলায় অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের মধ্যেও গুলি বিনিময় হয়। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টে চলা বৈঠকে মোদির বিজেপি ছাড়াও উপস্থিত ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি ও শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী রাজনীতিবিদরা। পাশাপাশি হামলার কড়া সমালোচনা করে ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেয় মোদি প্রশাসন। নয়াদিল্লির এসব পদক্ষেপের পাল্টা জবাবও দেয় ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। ম্যারাথনের শিরোনাম বিউটিফুল বাংলাদেশ। দৌড়ালেন প্রায় ৭০০ মানুষ, যাদের মধ্যে ছিলেন নানা দেশের কূটনীতিক থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা। আয়োজক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ বলছে, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা, ভোরের আলো ফোটার আগেই হাতির ঝিলে যেন নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত স্থানটিতে কয়েকশো মানুষের এই জমায়েতের উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে ম্যারাথনে অংশ নেয়া। ভোর ৬টায় যেটি শুরু হয়ে প্রদক্ষিণ করে হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ ও তেজগাঁও অংশ। একটু করে হলেও হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এগুলো দরকার আছে। আর এছাড়া বাচ্চাদের সাথে নিয়ে করতে পারলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে, অভ্যস্ত হবে। তাদের স্বাস্থ্যের জন্য, যেটা আমাদের জন্য আমরা করতে পারিনি, ওরা নিশ্চয়ই এইসবে উদ্বুদ্ধ হবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার এই দৌড় ছোটকাল থেকে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দৌড়াদৌড়ির পেছনে আছি। প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক এভিয়েশন ট্যুর অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি সহ ঢাকায় নিযুক্ত প্রায় ১০টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ছিলেন দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী ও পেশাদার দৌড়বিদরাও। Highlighting the right values, health and fitness, as well as unity and camaraderie, which I think are the hallmarks of the vibrant soul of Bangladesh. এখানে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তো আমার অনেক ধরনের নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো আমরা বন্দি এক প্রকার, এবং খুব বেশি সুযোগও হয় না, একা একা হাঁটা দৌড়ানোর খুব একটা সুযোগও হয় না। নাগরিক ব্যস্ততার মাঝে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি অংশগ্রহণকারীদের চাওয়া, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন হবে বাংলাদেশেই। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানালেন আয়োজকরা। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার
ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে হয় রাফেল ড্র, দেয়া হয় পুরস্কার। পরে আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে নিরপেক্ষ ভোট, বলছেন নেতারা। দেরি করলে আন্দোলনের হুঁশিয়ারি। নির্বাচন বিলম্বের পক্ষে নয় এনসিপিও, ঘোষিত সময়ের মধ্যে মৌলিক সংস্কার চান নেতারা। প্রচারণায় ভিন্নতা আনার পরিকল্পনা, লেভেল প্লেইং ফিল্ডের প্রত্যাশা। এবং বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি পুনঃ তদন্তে ফেরত পাঠালেন আদালত। মন গড়া অভিযোগপত্রে ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।